খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষে ৩ জন ও রাঙামাটিতে ১ জন নিহতের ঘটনায় ২ জেলা শহরে ১৪৪ ধারা জারি। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে জানালো প্রশাসন। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ সবাই আমরা রোডে আছি। পরিস্থিতি স্বাভাবিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরো ডিটেরিয়েট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় পিটারিতে নিহত তোফাজ্জলের জানাজা ও দাফন সম্পন্ন। বিচার দাবি বরগুনাবাসীর। অভিযুক্ত ৬ শিক্ষার্থীর জবানবন্দি। সুনামগঞ্জে গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে প্রেরণ। যশোরের শার্শা জিকরগাছায় সাবেক এমপি আফিলের রামরাজত্ব। আমার 2 বিঘে জমি ছিল এখানে, এই 2 বিঘে জমির কাগজপাতি সহ জমাতেরই লিখে নিয়েছে। 300 বিঘা জমি প্রায় সব দখল করে ঘের করে নিয়েছে। ভোলার বিচ্ছিন্ন মাঝের চরে প্রতিদিনই বিলীন হচ্ছে বসতি। মেঘনার রুদ্র রূপে আতঙ্ক। স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি। চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। 2 অক্টোবর মহালয়ায় শুরু আনুষ্ঠানিকতা। মন্দির মণ্ডপে থাকবে কড়া নিরাপত্তা। সাদা গোলাপি পদ্মর আভা কিশোরগঞ্জের সিংরইল বিলে। দিনভর পর্যটকদের ভিড়। প্রাকৃতিক সৌন্দর্যের যত্ন নেয়ার আহ্বান। অনেক সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য। ঘুরতে আসছি এখানে, পদ্ম ফুল তুলছি। খুব 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 সুন্দর। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। এই ঘটনার জন্য পাহাড়ি ও স্থানীয় বাঙালিরা একে অপরকে দুষছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। জেলা প্রশাসক জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এই ঘটনার জেরে রাঙামাটিতেও উত্তেজনা ছড়ায়। সেখানে দুপক্ষের সংঘাতে কয়েকজন আহত ও 1 জন নিহত হয়েছেন। স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এরপর শহরে ১৪৪ ধারা দিয়েছে জেলা প্রশাসন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আগামীকাল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাবেন। বুধবার মোটরসাইকেল চুরির ঘটনায় মামুন নামের একজন গণপিটুনিতে নিহত হন। এই মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এই ঘটনার জন্য পাহাড়ি এবং স্থানীয় বাঙালিরা একে অপরকে দায়ী করছে। এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে। সদরসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। ঘটে গোলাগুলির ঘটনাও। হতাহত হন বেশ কয়েকজন। নিহতরা হলেন জুনান চাকমা, ধনঞ্জয় চাকমা ও রুবেল চাকমা। আহত অন্তত 10 জনকে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে 12 জনের মধ্যে চিকিৎসা নিয়েছিল। এর মধ্যে 3 জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে 9 জন চিকিৎসাধীন আছেন। শুক্রবার সকালে দীঘিনালায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ সেনাবাহিনীর কর্মকর্তারা। তারা জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। খাগড়াছড়ি সদরের পৌর এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। সকলকে সাথে নিয়েই এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরো ডিটেরিয়েট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে টুরিস্টরা আসা যাওয়া করছে, সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে, গাড়ি ঘোড়াও চলছে। এই ঘটনার রেশ ধরে রাঙ্গামাটিতেও উত্তেজনা ছড়ায়। শুক্রবার বনরূপা এলাকায় দুপক্ষের সংঘর্ষ ও কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়। এতে ঘটে হতাহতের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদরের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ সবাই আমরা রোডে আছি। পরিস্থিতি স্বাভাবিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। 144 জারি হয়েছে। এর ফলে আমরা আশা করতেছি পরিস্থিতির আরও উন্নতি হবে।
আর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে শহরে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। সকালে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই কর্মসূচি হয়। সকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তারা টিএসসিতে এসে জড়ো হয়। পরে তারা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা খাগড়াছড়িতে সংঘর্ষের জন্য স্থানীয় বাঙালিদের দায়ী করেন। আদিবাসী হিসেবে স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকর সহ নানা দাবি তুলে ধরে পাহাড়ি শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়েও বিক্ষোভ করেন তারা। দোকানপাট এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াই উই ওয়ান্ট জাস্টিস। আমাদের দাবি অবশ্যই মানতে হবে, আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। বরগুনায় দাফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জেলকে। বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের পাশেই তাকে কবর দেওয়া হয়েছে। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী। জানাজার পর বিচার দাবিতে মানববন্ধন করে তারা। চোখের জলে শেষবারের মতো তোফাজ্জেলকে বিদায় জানালো গ্রামবাসী। সকালে বরগুনায় তার জানাজায় অংশ নেন শত শত মানুষ। রাত 12:30টায় পাথরঘাটার তালুক চরদোয়ানিতে নিজ এলাকায় নেওয়া হয় মাসুদ কামাল তোফাজ্জেলের মরদেহ। সকাল 9টায় স্থানীয় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। পরে পারিবারিক কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের পাশেই চিরকালের মতো শায়িত হন ঢাবির হলে গণপিটুনিতে নিহত তোফাজ্জেল। এর আগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন বিক্ষুব্ধ গ্রামবাসী। দ্রুতই হত্যার ন্যায় বিচার চান। এই তোফাজ্জেলের মায়ের জানাজা, বাবার জানাজা আমি পড়িয়েছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমাকেই ওর জানাজাও যে আমাকে পড়াতে হবে এটা জীবনে ভাবি নাই। আমার জানাজা তো ও পড়বে। যারা যারা এই অপরাধের সাথে জড়িত বা এর সাথে আছে তদন্ত করে যারা যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তিটুকু যখন হবে তখন আমরা সবাই, ওর আত্মীয় সবাই শান্তি পাব। বুধবার চোর সন্দেহে তাকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। কয়েক দফা মারধরের পর তোফাজ্জেল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তোফাজ্জেলকে। 2011 সালে সড়ক দুর্ঘটনায় নিজ বাবাকে হারান তোফাজ্জেল। 2.5 বছর পর মায়ের মৃত্যুতে পুরোপুরি এতিম হয়ে যান। বড় ভাইও লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সব হারিয়ে 2020 থেকেই সুস্থ স্বাভাবিক তোফাজ্জেল হয়ে পড়েন মানসিকভাবে বিপর্যস্ত। ওর বাবা মারা গেছে 11 সালে, মা মারা গেছে 13 সালে। তারপর থেকে একটা মেয়ের সাথে ওর রিলেশন হয়। পরে এক পর্যায়ে জানাজানি হয়ে গেল। জানাজানি হয়ে যাওয়ার পরে মেয়েরে জোরপূর্বক আটকাই নিয়ে ঢাকা নিয়ে বিবাহ দিয়ে দিচ্ছে। বিবাহ দেওয়ার পরে ওর মানসিক ভারসাম্য হারায়। এইরকম একটা জীবন এতটাই ঠুনকো, এতটাই সহজ যে একটা মানুষকে মারতে মারতে মাইরে ফেলাইবে, কিন্তু কারো মায়া হবে না। ও একটি কোনোদিন একটি শার্ট, একটি প্যান্ট, একটি কাপড়ও ধরে নাই। ও এই ধরনের একটি ছেলে ছিল, কোনোদিনও বাতের অভাবে আজকের গিয়েও মৃত্যুবরণ করছে না। মানি না, ওদের আমরা বিচার চাই। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয় পিটুনিতে তোফাজ্জেল হত্যা মামলায় গ্রেপ্তার 6 শিক্ষার্থীর 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। সকাল 11টা নাগাদ তাদের আদালতের হাজতখানায় হাজির করা হয়। হত্যার পর শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরই গণপিটুনির সাথে জড়িত 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভির ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মুত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসান, জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম। বুধবার চোর সন্দেহে তোফাজ্জেলকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। পরে রাত 10টা পর্যন্ত হলের গেস্ট রুমে কয়েক দফা তাকে মারধর করা হয়। মধ্যরাতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোরে আশুলিয়া থানায় মামলাটি নথিভুক্ত হয়। এতে অব্যাহতি পাওয়া সমন্বয়ক লাবিব সহ সাময়িক বহিষ্কৃত 8 শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। তাছাড়া অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে।
জড়িত সন্দেহে হাবিবুর নবী নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দেখতে পেয়ে মারধর করে কয়েকজন শিক্ষার্থী। পরে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি 8 জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করিয়াছে এবং 15-20 জনের নাম 15-20 জন অজ্ঞাতনামা লোকের নাম উল্লেখ আছে। ছাত্র জনতাকে হত্যার বিচার বাংলার মাটিতেই হবে, এমনটাই বলেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলার কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। এর আগে সার্কিট হাউসে উপদেষ্টা নাহিদ ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয়। ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। আমরা আইন শৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় এবং সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্যও নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যাতে মামলাগুলো করা হয়। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয় তাকে। পরে জামিন ও রিমান্ড আবেদন সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতে পরবর্তীতে শুনানির আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার রাতে জেলার শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ। গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় 2 সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা হয়। এই মামলায় 2 নম্বর এজাহারভুক্ত আসামি এম এ মান্নান। যেহেতু বিজ্ঞ আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নাই, সুতরাং বিজ্ঞ আদালত যখন আসবেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের, তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে, এই বিষয়ে আলোচনা হবে এবং পুলিশ রিমান্ডও চাইতে পারে। ওই দিন সমস্ত কিছু শুনানি হবে। আজকে ওনাকে কাস্টডি সিডাব্লিউ মিলে জেল হাজতে প্রেরণ করা হবে। এদিকে এম এ মান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। সকালে সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ চত্বর এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা বলেন, এম এ মান্নান শান্তিপ্রিয় মানুষ, তাকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগ করেন তারা। এই সময় বিভিন্ন স্লোগান দেন তারা। ঘণ্টা খানেক পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। যশোর 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন আর জমি জবরদখলের অভিযোগ। শার্শা ও ঝিকরগাছায় 1300 বিঘা জমি তার দখলে। গড়ে তুলেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দেশযোগ অপরাধ আর অপকর্মে নীরব থাকা ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছেন। জমি ফিরে পাওয়ার আশায় আদালতে মামলা করেছেন কেউ কেউ। এর মধ্যে এসব অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে প্রশাসন। 5 আগস্টের পর থেকে পলাতক সাবেক এই জনপ্রতিনিধি। বাবার হাতে গড়া প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরির দায়িত্ব সামলাতে 2001 সালে শার্শা উপজেলার নাভারণে আসেন ছেলে শেখ আফিল উদ্দিন। এরপর 2009 সালে গড়ে তোলেন নিজের নামে প্রথম ব্যবসা প্রতিষ্ঠান আফিল জুট ওয়েভিং মিলস লিমিটেড। এরপরের 15 বছরের গল্পটা কেবলই উত্থানের। হয়েছেন যশোর 1 আসনের এমপি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিজের নামে গ্রুপ অফ কোম্পানিজ প্রতিষ্ঠা করেছেন শেখ আফিল। অভিযোগ আছে এইসব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে নির্বাচনী এলাকায় যথেচ্ছ জমি দখল করেছেন সাবেক এই জনপ্রতিনিধি। খাস রেকর্ডভুক্ত লিজের জমিও জোর করে দখলে নিয়েছেন তিনি। আইন প্রণেতা হয়েও আইন ভেঙে সরকারি খাস জমিতে করেছেন স্থাপনা আর মাছের ঘের। আমার 2 বিঘা জমি ছিল এখানে, এই 2 বিঘা জমির কাগজপাতি সহ জোরদামাতেরই লিখে নিয়েছে। 25 বিঘা জমি এনিমির জমি আর কিছু আমার অন্য লোকের কাছ থেকে কিনা ছিল, সেসব জমি মোট 52 বিঘা জমি আপিল সাহেব দখল করে নেন। এই 300 বিঘা জমি প্রায় সব দখল করে ঘের করে নিয়েছে বিনা ভোটে নির্বাচিত শেখ আফিল উদ্দিন। আমাদের 165 শতক জমি সে জোরপূর্বক সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে দিয়ে অস্ত্র সহ দিয়ে আমরা শেষ পর্যায়ে টিকে না থাকতে পেরে 2009 সালে শুরু করেছে। 2013 সালে বাড়িতে উঠিয়ে এনে সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক লিখে নেয়।
জমি দখলে তাকে সহায়তা করেন শার্শা উপজেলার 2 মেয়াদের 2 জন ভাইস চেয়ারম্যান বাবুল এবং হাসান। সাধারণ মানুষ প্রতিবাদ করলেই নেমে আসত অত্যাচার আর নির্যাতন। তাদের অনেকেই এখন মামলার উদ্যোগ নিচ্ছেন। মামলাটা আমি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত আমি করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমার বক্তব্য শুনে এজাহার হিসেবে গণ্য করার জন্য সরাসরি শার্শা থানা ওসি বরাবর প্রেরণ করেছে। 4.5 বিঘে জমি ছিল, এই জমিটা আমার কাছ থেকে জোর করে তারা নিয়ে নেয় অস্ত্র ঠেকে। শার্শার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বাবলু সাহেব, প্রাক্তন ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান। শার্শায় সাবেক এমপির 300 বিঘা জমি ও পাশের উপজেলা ঝিকরগাছায় 1000 বিঘা জমি দখলের অভিযোগ তদন্ত শুরু করেছে প্রশাসন। শার্শা উপজেলাতে যেসব ইউনিয়ন বা যেসব জায়গার কথা উল্লেখ করা হয়েছে সেখানে যাচাই বাছাই করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে এবং পরবর্তীতে যাচাই বাছাই করে যেটাই প্রমাণিত হোক না কেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ দখল ও জমি দখলের সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ, লিখিত অভিযোগ আসে সেক্ষেত্রে আমরা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব। শেখ হাসিনা সরকার পতনের পর আদালত যে 8 জন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন তাদের একজন শেখ আফিল। গত 5 আগস্ট থেকে আত্মগোপনে তিনি। আমিন বাবু, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ অব্যাহত থাকা পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের কাফুরিয়া ইউনিয়ন বিএনপির এক পথসভায় একথা বলেন তিনি। দুলু বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা, সংবিধান, জুডিশিয়াল সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করছে, তাই এই কাজ সম্পন্ন হওয়া না পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সহ দলীয় নেতাকর্মীরা। যতক্ষণ পর্যন্ত এই সংস্কার কর্মকাণ্ড অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের নাটোরের সর্বস্তরের জনগণ, বিএনপির নেতাকর্মীদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ভোলায় আগ্নেয়াস্ত্র সহ মদনপুর ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রাত থেকে সকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ। আবহাওয়া অফিস রোডের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় নাসির উদ্দিন ও তার ছেলে আরিফকে। উদ্ধার করা হয় 2টি আগ্নেয়াস্ত্র ও 10টি দেশীয় অস্ত্র। কোস্টগার্ড জানিয়েছে, নাসির উদ্দিনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, জমি দখল সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত 2 জনকে সদর থানায় হস্তান্তর করা হবে। ভোলা জেলার সদর উপজেলাধীন আবহাওয়া অফিস রোডস্থ মিয়াজি বাড়ি তল্লাশি করে AKM নাসির উদ্দিন নান্নু মিয়া, তার ছেলে মোহাম্মদ আরিফকে 2টি আগ্নেয়াস্ত্র, 10টি দেশীয় অস্ত্র সহ এবং 2টি মোবাইল সহ আটক করা হয়। কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ঢাকার ধামরাই থানার কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব 4-এর একটি দল। গত 6 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যায় ফিরোজ। এরপর দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন তিনি। ফিরোজ 2020 সালের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। টানা বৃষ্টি আর বন্যার পর থেকেই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। দেশের বেশিরভাগ হাসপাতালেই আলাদা করে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। তীব্র জ্বর ও ব্যথা নিয়ে হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। রাজশাহী মেডিকেলে গেল 24 ঘন্টায় ভর্তি হয়েছে 14 জন। এ নিয়ে চলতি মৌসুমে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন 150 শতাধিক। বরিশাল বিভাগে এবছর ডেঙ্গুতে মারা গেছেন 12 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন 172 জন রোগী। গেল কয়েক মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছে 12 জন। খুলনায় এই বছর ডেঙ্গুতে মারা গেছেন 5 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন 260 রোগী। ঝুঁকিপূর্ণ নরবরে ভবনেই চলছে মাদারীপুর রাজৈর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যক্রম। দুর্ঘটনার শঙ্কা মাথায় নিয়েই নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। আশঙ্কায় থাকেন সেবা নিতে আসা শত শত গ্রহীতারাও কখন না মাথার উপর পলেস্তারা খসে পড়ে। অথচ প্রতি বছর সরকারি কোষাগারে কোটি কোটি টাকা জমা দিচ্ছে এই কার্যালয়ে।
যেখানে সেখানে খসে পড়ছে পলেস্তারা, ভবনের দেয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে রড। দেখে মনে হয় যেন ছাদ সমেত এখনই ভেঙে পড়বে পুরো কাঠামো। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই বছরের পর বছর ধরে চলছে সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম। মাদারীপুর রাজৈর উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়। ৮০ দশকে নির্মাণ করা হয় একতলা এই ভবনটি। বছর ৬ আগেই একে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, অথচ এরপরও প্রতিদিন শত শত মানুষ জমির দলিল করাসহ নানা কাজে আসেন এখানে। তবে জরাজীর্ণ ভবনটি সংস্কারে নেই কোনো পদক্ষেপ। আমরা সরকারকে সর্বোচ্চ রাজস্ব আদায় করে দেই, কিন্তু আমাদের যে ভবনের অবস্থা, সেখানে বসে জনগণের সেবা এবং কোনো কার্যক্রম করাই আমাদের পক্ষে দুরূহ। যে কোনো সময় এই ভবনটি বা এই বিল্ডিংটি ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ। এখানে যখন আমরা জমি রেজিস্ট্রি করতে আসি বা বিক্রি করতে আসি, বসে থাকার জন্য ভয় লাগে যে ভাঙা বিল্ডিংটা কখন ভেঙে পড়ে নাকি। ভবনটির ছাদ ফেটে গেছে বিভিন্ন স্থানে। বর্ষায় সেই ছাদের ফাটল বেয়ে পানি পড়ে ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ নথিপত্র। কর্মকর্তা আর সেবাগ্রহীতারাও রয়েছে ঝুঁকিতে। পলেস্তারা খসে পড়ে এরই মধ্যে ঘটেছে দুর্ঘটনাও। জনসাধারণের কোটি কোটি টাকার সম্পদ আমাদের অফিসে আমানত হিসেবে থাকে। এখন আমরা চাচ্ছি যে নতুন ভবন হোক। আমাদের জন্য খুবই বিপজ্জনক। আমরা চাচ্ছি যেটা খুব দ্রুত হোক, কিন্তু আমাদের হচ্ছে না। ঝুঁকিপূর্ণ এই ভবন থেকে কার্যালয়ের স্থানান্তর প্রক্রিয়া চলমান বলে জানালেন এই কর্মকর্তা। ইউনো মহোদয়কেও বলছি যে আমার বিল্ডিং এর অবস্থা খুব খারাপ, কিন্তু ওনার রিপেয়ার করার মতো ওনার সেটার কোনো সুযোগ নাই বলে উনি জানাইছেন। আর এর ইতিমধ্যে আমাদের ডিপার্টমেন্ট আমাদের এই নতুন রেজিস্ট্রি ভবন করার জন্য জায়গার জন্য অলরেডি আমাদেরকে চিঠিপত্র চালাচালি হয়ে গেছে বা আমরা জায়গা দেখছি। প্রতি বছর এই কার্যালয় থেকে ৪০ কোটি টাকার মতো রাজস্ব জমা হয় রাষ্ট্রীয় কোষাগারে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ভোলা সদর থেকে বিচ্ছিন্ন মাঝের চর, যেখানে গেল কয়েকদিন ধরেই দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিদিনই মেঘনায় বিলীন হচ্ছে বসতঘর ও ফসলি জমি। স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণ করার দাবি চরবাসীর। ভোলা সদর উপজেলা থেকে বিচ্ছিন্ন রামদেবপুর, চরটবগী ও মধুপুরের 5টি পয়েন্টে দেখা দিয়েছে নদীর তীব্র ভাঙন। চরে প্রায় ৮,০০০ মানুষের বাস। বেশিরভাগ অংশে হয় কৃষি আবাদ। ভাঙনের কবলে নদী গর্ভে বিলীন হচ্ছে ফসল আর জমি। বেকার হচ্ছেন কৃষকরা, ঘরবাড়ি হারিয়ে গৃহহীন অনেকে। ঝুঁকিতে আশ্রয়নের ঘর, সাইক্লোন শেল্টার সহ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। অনেক জায়গায় তরকারি ফাটাইতাম, পেঁয়াজ রসুন ফাটাইতাম, কিন্তু নদী ভাঙনের লেগা আমরা চাষবাস করিয়া খাইতে পারতেছি। যে আমাদের ঘর এই নদীর বিলেনে মানে সোতে একেবারে লয়ে গেছে, ঘর দুয়ার সব চলে গেছে। আমরা এখন অস্থায়ী কোথায় থাকুম? আমরা গরিব মানুষ, আমরা গুচ্ছ গ্রামে থাকি, আমার কোথাও থাকার জায়গা নাই নদী ভাঙলে। এই অফার আছে আর বাড়ি আর কি এক বাঙ্গা দিয়ে আমার নদীর নিজামতার তখন এখানে সরকারি জায়গায় আমরা রয়েছি। এখন এইও নদী ধরছে, ধরা বলে যে বাংলাদেশে আমরা কোথায় যাবো, আমার কোনো জায়গা মাগো। স্থানীয়রা জানায় গেল 2 বছর ধরেই মাঝের চরে অল্প বিস্তর ভাঙন হচ্ছে, এখন যা তীব্র রূপ নিয়েছে। নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলনকে দুষছেন তারা। আমাদের এই জায়গায় আগে নদীটা ভাঙত কম, এখন বালু উড়ানোর কারণে আমাদের এখানে প্রচুর পরিমাণ দ্রুতভাবে ভাঙ্গা আমাদের এলাকায় আসছে। আমি এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার জোর দাবি, জোর অনুরোধ, যাতে এই হতদরিদ্র অসহায় মানুষগুলোকে বাঁচায় এবং এই কাছে আমাদের চর যেন ভাঙনের কবল থেকে বাঁচায়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন চর এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আসে বালু উত্তোলন রোধে পদক্ষেপ গ্রহণের আশ্বাসও। নদীর মরফোলজি, গভীরতা এবং অন্যান্য যে বিষয়টি আছে সেগুলো পর্যালোচনা করে আমরা ডাটা উপাত্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবো। যথাযথ উদ্যোগ নিতে মানববন্ধন ও বিক্ষোভ করছে চরের বাসিন্দারা। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ছুটির দিনেও কর্মমুখর শিল্পাঞ্চল। গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানায় চলছে উৎপাদন, তবে অল্প কিছু কারখানায় ছুটি। ব্যবস্থাপকরা জানিয়েছেন সময়মতো রপ্তানি পণ্য পাঠাতে চলছে তোড়জোড়। এরই অংশ হিসেবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ওভারটাইমের ক্ষেত্রে মানা হচ্ছে শ্রম আইন। সময়মতো রপ্তানি আদেশ অনুযায়ী পণ্য পাঠাতে চান উদ্যোক্তারা। অনেক কারখানায়
কাজের চাপ বেশি রয়েছে। এজন্য সরকারি ছুটির দিনেও শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা চালু রাখা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা। অব্যাহত রয়েছে সড়ক মহাসড়কে টহল। শিল্প পুলিশ জানিয়েছে আশুলিয়ার সব পোশাক কারখানায় উৎপাদন চলবে। 2 অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। গোপালগঞ্জে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কমানো হয়েছে মণ্ডপের সংখ্যা। আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে সচেষ্ট থাকার আহ্বান পূজা উদযাপন পরিষদের। চলছে প্রতিমা তৈরির কাজ। কেউ বাচ্ছেন খড়, কেউ দিচ্ছেন কাদামাটির প্রলেপ। এরপরেই শুরু হবে রঙের কাজ। চারিদিকে দুর্গাপূজার আগমনী বার্তা। ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গোপালগঞ্জে আড়ম্বরতার সাথে কমেছে কাজের পরিমাণ। অর্ধেকে নেমেছে প্রতিমা শিল্পীদের মজুরি। প্রতি বছর যে বাজেট থাকে সেই তুলনায় আপনার 12% কমে গেছে। এবছর কাজ করে বেঁচে থাকাই খুব কষ্টের ব্যাপার। আমাদের মনে কোনো আনন্দ উৎসব নেই, শুধু কাজ করে যাচ্ছি, টাকা কম, কাজ বেশি হলেও টাকা কম। কমানো হয়েছে মণ্ডপের সংখ্যাও। নিয়ম নীতি রক্ষায় যথাযথভাবে পূজা উদযাপনের কথা জানালেন আয়োজকরা। আয়োজনের অনেকটা কাটছাট করে মোটামুটিভাবে যাতে যেটা না করলে নয় সেইভাবে আমরা পূজা উৎসব পালন করব। কোন পরিস্থিতি আসে সামনে হয়তো আশা করি ভালো হবে, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। গতবার জেলার 5 উপজেলায় 1243টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হলেও এবছর সংখ্যাটি এখনো নির্ধারণ হয়নি। আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারকে সচেষ্ট থাকার আহ্বান পূজা উদযাপন পরিষদ কর্তৃপক্ষের। গোপালগঞ্জ জেলায় সনাতনীরা আগে যতগুলো পুজো হতো প্রত্যেকটা পুজোই আমরা তাদের অনুপ্রাণিত করছি। আমরা আশা করি যে বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সংখ্যালঘুদের এই বিরাট ধর্মীয় উৎসবে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতি বছরের শরৎকালে দুর্গাপূজা উদযাপন করা হয়, তাই শারদীয় দুর্গোৎসবও বলা হয়ে থাকে। এবছর দেবী দুর্গার আগমন হবে পালকিতে। মর্ত থেকে কৈলাসে গমন করবেন গজে চড়ে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শেষ করব পদ্মবিলের খবর জানিয়ে। শরৎ মৌসুমে শুধু কাশফুল নয়, প্রকৃতির শোভা বাড়ায় পদ্ম। কিশোরগঞ্জের সিংরইল এলাকা এর অনন্য উদাহরণ। সাদা গোলাপি আভায় মন ভাসাতে সেখানে ছুটে যান বহু পর্যটক। দিনভর নৌকায় ঘুরে বেড়ান অনেকে। তবে পরিবেশবিদরা বলছেন অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের কারণে হুমকির মুখে এই প্রাকৃতিক সৌন্দর্য। বিলের পানিতে যেন বিছানো অপরূপ এক গালিচা। যতদূর চোখ যায় শুধু সাদা আর গোলাপি রঙের স্বপ্নীল আভা। কিশোরগঞ্জের সিংরইলে রয়েছে নয়নাভিরাম এই পদ্মবিল, যা বর্তমানে প্রকৃতিপ্রেমীদের অন্যতম গন্তব্যস্থল। অনেক সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য, যা দেখার জন্য আমার ফ্যামিলি নিয়ে আমি এখানে আসছি। বন্ধু বান্ধব মিলে আসলাম, এসে খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। একই তো শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, তার নিচেই সুবিশাল পদ্মের নকশি বুনন। সকাল থেকে সন্ধ্যা অবধি কখন যে সময় কেটে যায় বুঝতেই পারেন না দর্শনার্থীরা। ঘুরতে আসছি এখানে, পদ্ম ফুল তুলছি, খুব 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 সুন্দর। নৌকা চালায়া মানুষকে এটা আনন্দ দেই, আমরা মনের খুশি। পরিবেশবিদরা বলছেন অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে হুমকির মুখে এই প্রাকৃতিক সৌন্দর্য। এটি রক্ষায় সবাইকে জানান সতর্ক হওয়ার আহ্বান। অপরিকল্পিত নগরায়ন এবং অপরিকল্পিত শিল্পায়নের কারণে আজকে আমাদের এই সৌন্দর্য প্রায় হুমকির মুখে। আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে ওনারা যেন এটাকে সুপরিকল্পিতভাবে এর একটা ব্যবস্থা নেন। যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো গেলে জেলার অন্যতম পর্যটন ব্র্যান্ডিং হতে পারে পদ্মবিল। জারিন অর্নি, যমুনা নিউজ।